তোমাদের আমি 2 বছর আগে একটা এরকম ভিডিও বানিয়েছিলাম যে তোমরা বাড়িতে পড়ে কীভাবে একটা মোটামুটি ভালো স্কোর করতে পারবে। তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, ডাব্লিউপি কেপি বা এসএসসি জিডি, বা যদি এনটিপিসি তুমি এক্সাম নিচ্ছ, তাহলে মোটামুটি তুমি একটা কীভাবে বাড়িতে পড়ে একটা ভালো স্কোর করতে পারবে একটা ভিডিও আমি করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা, প্রায় 2 বছর আগে করেছিলাম অক্টোবরে। তখন আমি শুধুমাত্র একটা এক্সাম ক্লিয়ার করেছিলাম, শুধু তখন আমার এসএসসি জিডিতে 120 স্কোর ছিল। তারপরে আমি চ্যানেলটা খুলেছিলাম, তখন আমি ভিডিওটা করেছিলাম। দেখুন আজ থেকে 2 বছর পর আমি ভিডিওটা করছি। তোমরা অনেকেই বলেছো বারবার যে এরকম ভিডিও একটা করো। দেখো, এরকম ভিডিও করাটা কোনো ব্যাপার না। তুমি দেখতে পাচ্ছ আমাকে যারা খাতা আছে, এরকম আমাকে সব লিখে বাদে করতে হয় যে কীভাবে তোমাদের বলবো না বলবো। এলাম তারপরে ভিডিও করে দিলাম, এরকমভাবে ভিডিও হয় না। কারণ তোমরা যদি একটু তোমাদের ভুল বলে দিই, হয়তো অনেকে আমাকে ফলো করবে, অনেকে স্কিপ করে চলে যাবে ভিডিওটা, সেটা কিছু ব্যাপার না। কিন্তু যতজনই ফলো করো ভিডিওটা, তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব বুঝতে পারবে। কেউ মাঝ পথে ছেড়ে যাবে না ভিডিওটা। আর যারা যারা ভিডিওটা দেখছো সকলে একটু হাইপ করে দেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন। একটা ভিডিও আমি হয়তো তোমরা অনেকে বলছো আমি এলাম তাহলে ভিডিওটা করে দিলাম, এরকম নয়। ভিডিওটা করার পেছনে অনেক খাটালি থাকে। তারপর তোমাদের কীভাবে প্রেজেন্টেশন করবো ভিডিওটা, আমার নিজের ধরো সবসময় তো ঠিক থাকে না। বুঝতে পারছো এখন আমাদের ডাব্লিউপির ইন্টারভিউ দেওয়ার পর থেকে আমাদের রেজাল্ট এখনও দিচ্ছে না, অনেক মাস অতিক্রান্ত হয়ে গেছে, নিজে একটা টেনশন আছি। তারপর আমি তোমাদের ভিডিওটা করছি, কারণ তোমরা অনেকে মেসেজ করছে বারবার। আর আমিও বুঝলাম যে তোমাদের ভিডিওটা করা দরকার, কারণ তোমাদের এসএসসি জিডি এক্সামও এবারে ফর্ম ফিল আপ হবে আর কিছুদিন পর থেকে। তারপর তোমাদের এসএসসি জিডি এক্সাম আছে, তারপরে নতুন ডাব্লিউপির রিক্রুটমেন্ট আসবে, পঞ্চায়েতের আসছে। তাই যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন নেই, তোমরা জয়েন হয়ে যাবে। তোমাদের ফ্রি কোথা থেকে পড়বে, অফলাইন অনলাইন সব কিছু বললে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুধু। দেখো, আমি তোমাদের যখনই এরকম ভিডিও করি, আমি একটাই করেছিলাম, মানে ওই 120 যখন পেয়েছিলাম তখন একটা। তারপরে মাঝে আগে দুটো করেছিলাম, সেগুলো ছাড়া ছাড়া করেছিলাম অতটা ভালোভাবে, মানে ভালোভাবে কীরকম, মানে শুধু একটা সাবজেক্টে করেছিলাম। যখন আমি ভিডিও করি তখন ম্যাথস নিয়ে বলি, কারণ আমি ম্যাথস নিয়েই প্রথমে বলি, কারণ ম্যাথস নিয়ে আমি অনেক ঘুরেছি। তোমাদের বলেছি, যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তারা জানবে। কারণ ম্যাথস নিয়ে আমি 1.5 বছর ঘুরেছিলাম যখন প্রথম প্রিপারেশন স্টার্ট করেছিলাম। তারপরে বুঝলাম যে এরকমভাবে করলে ম্যাথস হবে না। তোমরা এখনও অনেকেই ভুলগুলো করছো। সুবিদ্যার স্যারের বইটা প্রতিটা ছেলেখানে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তোমরা কী করো, ইউটিউবে সলিউশন চলে যায় সুবিদ্যার স্যারের পার্সেন্টেজ ক্লাস, দি পার্সেন্টেজ এক থেকে ক্লাস শুরু করে দাও বই থেকে। কিন্তু তোমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করো না। তোমরা অফলাইন অনলাইন যেখানেই পড়ো, আমি তোমাদের বলছি না যে এইখানে পড়ো এখানে পড়ো, ওরকম কিছু না। তোমরা যদি কেউ অফলাইনে পড়ছো, সেখানে তোমরা নিজের কনসেপ্ট ক্লিয়ার করো আগে। তুমি যদি পার্সেন্টেজ চ্যাপ্টার তুমি যে স্টার্ট করছো, তুমি কি জানো 10% সমান 1/10, তোমার 12.12 সমান 1/8, এইগুলো তোমাকে জানতে হবে। 7.18 হচ্ছে 14.12, এগুলো তোমাকে জানতে হবে। এগুলো না জানলে তুমি পার্সেন্টেজ করতে পারবে না। কারণ এখনকার দিনে যা কম্পিটিশন, তোমাকে বিনা কনসেপ্টে কেউ এরকমভাবে যাও না কোনোদিন। তাই তুমি যেখানেই পড়ো, অনলাইন অফলাইন, তুমি আগে তোমার নিজের বেসিকটা ক্লিয়ার করো। ম্যাথসের ফাউন্ডেশনটা ক্লিয়ার করো। মানে তুমি যে কোনো একটা চ্যাপ্টার যে কমপ্লিট করছো, ধরো একটা যদি বাড়ি তৈরি হয়, বাড়ির তো নিচে আগে ফাউন্ডেশনটা ভালো করা হয়। তাছাড়া কি উপরটা তো যদি ফাউন্ডেশনটা তোমার ভালো করে না হয়, তাহলে তোমার উপরটা তো তুমি যতই ভালো করো তোমার কিছু হবে না। তাই তোমার ম্যাথসের ফাউন্ডেশনটা, মানে যেটা কনসেপ্ট ক্লিয়ার করো ভালো করে, তারপরে ম্যাথস ওইরকমভাবে সলিউশন করো সুবিদ্যা স্যারের। আমি বলছি না সুবিধা স্যারের বইটা ভালো না, দারুণ দারুণ বই। আমি একটা ওইরকম ভিডিও করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ উপরে, যে সুবিদ্যা স্যারের ম্যাথ বুক ফলো করে কি তুমি ওই ভুলগুলো করছো। সেটা ভিউ মোটামুটি 12-13 আছে। তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছিলে ভিডিওটাতে, ওনাকে দেখে শুধরে নিয়েছো। একবার ওই ভিডিওটা তোমরা দেখে নেবে যারা দেখোনি। আমি তোমাদের উপরে টাচ করে দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওটা সার্চ করে দেখে নেবে তোমরা। তোমরা কেউ এই ভুলটা করো না। যেখানে তোমরা পড়ো, অনলাইন অফলাইন, তোমরা আগে ম্যাথসের কনসেপ্ট ক্লিয়ার করো। ধরো পার্সেন্টেজ যে তুমি শুরু করছো বই থেকে, পার্সেন্টেজেরই তুমি যদি কনসেপ্ট ভালো করে ক্লাস করো, 7টা-8টা ক্লাস হবে। প্রথমে কনসেপ্ট বোঝাবে, তারপর প্রতিটা টাইপ আলাদা আলাদা কোয়েশ্চান, যে কোনো একটা টিচারের কাছে অনলাইন বা অফলাইন পড়তে পারো। আর যদি ফ্রি ক্লাস করতে চাও, তাহলে তোমরা RW যে নায়ক ব্যাচটা আছে, যারা হিন্দি বুঝতে পারো তারা সেখান থেকে করতে পারো। RW নায়ক ব্যাচ, RW এর নায়ক ফাউন্ডেশন ব্যাচ, ওইখানে তোমার সার্চ করবে, তোমার ম্যাথ রিজনিংয়ের সব প্লে লিস্ট চলে আসবে, ওইখান থেকে করতে পারো তোমরা, যারা হিন্দি ভালো বুঝতে পারো। আর আমাদের বাংলা তো অনেক ফ্রি আছে, কিন্তু সেরকমভাবে কেউ পুরো একদম কন্টিনিউ সিরিজ করেই যায়নি। কেউ হয়তো মাঝে 2-4টা করিয়েছে, ধরো পার্সেন্টেজ, প্রফিট লস, এরকম 5-6টা চ্যাপ্টার করেছে, তারপর মাঝে ছেড়ে দিয়েছে। তোমরা যেখানে পড়ো, আমি তোমাদের বলছি না যে যেখানে পড়ো, তোমরা যেখানে পড়ো ভালো করে নিজের ফাউন্ডেশনটা ম্যাথসটা ক্লিয়ার করো। আমি এখনও বলছি তোমাদের, বারবার বলছি, কেউ বিনা ফাউন্ডেশন, মানে বিনা কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথ করতে আসো না, পরে পস্তাবে। আমি এই জন্যই আমি 2022-23 জিডিতে পেয়েছিলাম 120 বলছি, 57 পেয়েছিলাম তখন। আমি সরি, তখন 2022-23 আমি 57 পেয়েছিলাম। কিসের জন্য? এই ম্যাথসের জন্য পেয়েছিলাম, কারণ আমি তখন ম্যাথস ওই সুবিদ্যা স্যারের বই সলিউশন করে গেছিলাম বিনা কনসেপ্টে। তাই তোমরা কেউ বিনা কনসেপ্টে ম্যাথস প্র্যাকটিস করতে যাও না, ডিপ্রেশনে যাবে, 1-2 বছর টাইম তোমার নষ্ট হবে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, কেউ এরকম ভুল করতে যাও না। তারপর আমি বুঝলাম যে আমার কোথায় কোথায় মানে আমার খামতি আছে, সেইগুলো করার পর আমি 2023-24 120 পেয়েছিলাম জিডিতে।
এখন আমি অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছি, তোমরা অনেকে যারা পুরোনো ভিউয়ার্স তারা আমার জানো। তো একবার তোমরা প্লে লিস্টে আমার রেজাল্ট বলে একটা অপশন আছে, দেখে নেবে, বায়োতে সব লেখা আছে। এনটিপিসিতে আমার 24-25 আমার 75.67 ছিল আমার। ইউজিতে স্কোর ছিল। WKPSI প্রি WPPTCL অফিস এক্সিকিউটিভ সেটা আমি ক্লিয়ার করেছি, সিবিটি, কিন্তু সেটার এখন সিপিটি আমার হয়নি। তোমাদের মেন কথা একটাই বলে যে তোমরা যেখানে ম্যাথস করো তোমরা ফাউন্ডেশনটা ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো, অন্তত এরিথমেটিকের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো ক্লিয়ার করো, তারপর তুমি প্র্যাকটিস করো। মানে প্র্যাকটিস বলতে মক টেস্ট দাও, ফুল মক টেস্ট যেখানে দিচ্ছ তুমি। মানে পুরো ফুল মক টেস্ট বলতে কীরকম, মানে পুরো ফুল মক টেস্ট বলছি না আমি, পুরো তুমি ইয়াটা কমপ্লিট করো, পুরো সিলেবাসটা ম্যাথ রিজনিং জিকে সব কিছু তুমি 50-60% কমপ্লিট করবে, তারপরে ফুল মক টেস্ট দেবে। আমি সেগুলো পরে তোমাদের যাচ্ছি যে তোমরা কোথা থেকে দেবে, কী করবে না করবে। মানে অ্যারিথমেটিকটা পুরো কমপ্লিট করবে, তারপরে অ্যারিথমেটিক মানে ম্যাথসের পুরো সেকশনাল টেস্ট দেবে, মানে যেখানে সব টাইপের ম্যাথ পাবে সেই সেকশনাল টেস্টটা বলছি তোমরা। এবার তোমাদের রিজনিং নিয়ে বলছি। আমি একটা বইয়ের ভিডিও করেছিলাম, দেখবে এর আগে একটা বইয়ের ভিডিও করেছিলাম, সেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। 12-13-14কে ভিউ হয়ে গেছে অলরেডি, এই মোটামুটি 15-20 দিন আগে করেছিলাম। সেখানে তোমরা একবার ভিডিওটা তোমরা দেখে নেবে, যারা হয়তো ভাবছো যে আমরা কোন বইগুলো পড়বো বা কীভাবে পড়বো, তোমরা ওখানে পুরো ডিটেলসে পেয়ে যাবে। 24-25 মিনিটে আমি লং ভিডিও করে তোমাদের সব বলেছি। সেখানে তোমরা রিজনিং কীভাবে করবে, তোমাদের বইও কিনতে হবে রিজনিংয়ের, তোমরা ভিডিওটা একবার দেখে নেবে। আর রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, তোমরা যেখানেই করো রিজনিংটা তুমি মোটামুটি সবাই বুঝতে পারবে। রিজনিংয়ের প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করো, কীভাবে করবে। ধরো তুমি আজকে লেটার সিরিজ শুরু করলে, মানে যে কোনো স্যারের কাছে করছো, আগে লেটার সিরিজটা তোমাকে করতে হবে। তুমি যদি ABCDর অপোজিট ভ্যালু, র্যাঙ্ক ভ্যালু না জানো, যেমন A Z B এর BY, এইভাবে তোমাকে এগুলো জানতে হবে। GT মানে GT রোড, G এর অপোজিট হচ্ছে T এর অপোজিট G, এগুলো তোমাকে জানতে হবে। T20 T এর হচ্ছে 20 প্লেস ভ্যালু, এগুলো তোমাকে জানতে হবে, তাহলে তুমি রিজনিং ভালো করতে পারবে না, ফার্স্ট করতে পারবে না এক্সামে। এবার তুমি এক্সামে গিয়ে যদি তুমি একটু টাইম নাও রিজনিং করতে, তাই এরকম করো না। তোমরা যেখানেই করো রিজনিংয়ের আগে বেসিকটা ক্লিয়ার করো, একটা খাতা করবে। তোমাদের আমি যদিও ভিডিওটাতে বলেছি, আগেটা তোমরা একবার দেখে নেবে, ডিটেলসে সব বলা আছে। এরকম একটা খাতা করবে, রিজনিং বই কেনার দরকার নেই। প্রথমে তুমি সূচিপত্র লিখে রাখবে, এর লেটার সিরিজ প্রথমে লিখলে, তারপরে লেটার সিরিজের স্যার কনসেপ্ট যেগুলো বোঝাবে না, বুঝিয়ে দেবে, ওগুলো লিখবে। তারপরে প্রতিটা টাইপ কী কী টাইপ হয় লেটার সিরিজ, সেগুলো পরপর করলে, স্যার তোমাকে বললো তুমি সেগুলো লিখে করলে, প্রথম খাতায় লিখে করবে। যারা নতুন দেখছো ভিডিওটা, প্রথম খাতায় লিখে করবে। তারপর লেটার সিরিজ শেষ হয়ে গেলে তুমি লেটার সিরিজ থেকে টেক্সট বুক থেকে প্র্যাকটিস করতে পারো। যাদের টেক্সট বুক নেই তোমরা পারচেস করে নিতে পারো টেক্সট বুক পাস প্রো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা পারচেস করতে পারো। তারপর তুমি লেটার সিরিজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি লেটার সিরিজ থেকে প্র্যাকটিস করতে থাকো, বাকিগুলো করতে যাও না। আর যখন যে চ্যাপ্টারটা কমপ্লিট হবে, তখন সেই চ্যাপ্টারের উপর তুমি প্র্যাকটিস করবে। ম্যাথসের ক্ষেত্রেও সেম। ধরো আজকে তোমার পারসেন্টেজ, ধরো আজকে স্যার একটা ক্লাস করালো, এবারে ক্লাসটা তুমি ওরকমভাবে বুঝতে পারো না, তোমার ক্লাসটা নিজেকে 2-3 বার করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, যে আমি কীভাবে কত হাত রাখা দিয়ে কত ম্যাথগুলো, যে আমি নিজে করতে পারছি কি পাচ্ছি না। এবার এমনটা নয় যে তুমি হয়তো 2-3 বছর ম্যাথ ছাড়া আছে, তুমি যদি, যেমন আমি নিজেও আর্টসের স্টুডেন্ট, আমিও ওইরকম প্রথম ভাবতাম যে আমার দ্বারা হবে না হবে না। তারপর তুমি বললে বিশ্বাস করবে না, আমি একটা ক্লাস 7-8 বার করে দেখেছি, তবে আমি আজ ম্যাথস মোটামুটি ভালো করতে পারবি। WKPSI বা NTPC যেমনই সেটা আসুক, আমি 80% ম্যাথ করবে, তাই যতই হার্ড আসুক। তোমরা দেখেছো আমার যারা একটা আমার গ্রুপ আছে, দেখবে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সবাই কথা বলা যায়। ওইটা আমি তোমাদের লিঙ্ক সবাইকে দিইনি, তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। ওইখানে যত যা ম্যাথ পাঠায়, মানে অনেকে পাঠায় ম্যাথ বা রিজনিং, অনেক আমি সকলকে ওগুলো করে দেওয়ার চেষ্টা করি, সকলকে, মানে যখনই ফাঁকা হয় সবাইকে করে দিই। বাকি আমি বাদ দিয়ে অনেকে আরও করে দেয়, যাই হোক সেগুলো ব্যাপার নয়। ধর পার্সেন্টেজে 7-8টা ক্লাস হবে, যে কোনো স্যারের কাছে করো। আমি ম্যাথস নিয়ে বলেছি, রিজনিং নিয়ে বললাম, তোরা কীভাবে করবে। ম্যাথসের ধরো আজকে স্যার একটা ক্লাস করালো, সেইটা তুমি এবারে খাতা উল্টিয়ে রেখে দিলে, তাহলে তো ম্যাথস তোমার ভোগে চলে গেলো। তাই তুমি নিজে সেগুলো বাড়িতে করার চেষ্টা করো, যে আমি নিজে পাচ্ছি কি পাচ্ছি না, হাত রাখা দিয়ে দিয়ে করবে। সুবিধা স্যারের বইটা অবশ্যই তোমার কাছে থাকবে, তুমি নিজে দেখো ওই টাইপগুলো তুমি করতে পারছো কিনা। স্যার যে টাইপটা করেছে সেই টাইপের বইও থাকবে, তুমি দেখো ওই টাইপটা করতে পারছো কিনা। তারপর যখনই পার্সেন্টেজ চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে, স্যারে করানো 7-8টা ক্লাস হবে পার্সেন্টেজের, আমি মিনিমাম বলছি কথাটা। তারপর তুমি যখনই সব ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি পার্সেন্টেজ চ্যাপ্টার উপর থেকে মক টেস্ট দাও, শুধু পার্সেন্টেজ দেখে দাও, বাকিগুলো দিতে যাও না। শুধু পার্সেন্টেজ থেকে দিলে টেক্সট বুক থেকে দিতে পারো, বা বই থেকে পুরো বইটা সলিউশন করতে পারো সুবিধার স্যারের। মানে বইটা বলতে তুমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা পুরো সলিউশন করে দেখো, যে আমি কোনগুলো পাচ্ছি কোনগুলো পাচ্ছি না। যদি কোথাও আটকায়, তাহলে স্যারের ভিডিওটা ওইখানে গিয়ে দেখো, যে স্যার কীভাবে করিয়েছে, আমি কীভাবে করছি, অ্যাপ্রোচটা কীভাবে করছি। এইরকমভাবে তুমি যদি করো, নিজেই তুমি বুঝতে পারা যাবে সব। আশা করছি তুমি বুঝতে পারছো, যদিও না বুঝতে পারো তাহলে আমার কমেন্ট করবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো ভালো করে। এইভাবে তুমি অ্যারিথমেটিকটা পুরো কমপ্লিট করো, অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার আছে। তারপরে অ্যারিথমেটিক যখনই কমপ্লিট হয়ে যাবে, তখন সেকশনাল টেস্ট দাও, মানে সব মিক্স থাকবে প্রতিটা চ্যাপ্টার, সেইরকম সেকশনাল টেস্ট দাও। টেক্সট বুক তোমরা পেয়ে যাবে, টেক্সট বুক যাদের নেই তোমরা নিয়ে দেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার জিকে জিএফের ক্ষেত্রে সেম, তোমরা একবার আগের
বইয়ের ভিডিওটা দেখে নেবে, সেখানে আমি জিকে নিয়েই বেশি বলে দিয়েছি তোমরা জিকে কীভাবে পড়বে। কারণ দেখো বইয়ের ভিডিও অনেক বানাই আমি, তার জন্য তোমাদের ভিডিও বানাই আমি। তোমাদের ভিডিও এরকম করবো বলে তো 2 মিনিট একটা শর্টস করে দিতে পারি যে তোমরা এই বইগুলো পড়বে, এরকমভাবে পড়বে। কিন্তু আমি তোমাদের এরকম ভিডিও কোনোদিন বানাই টাইম নিই, কিন্তু তাও তোমাদের ভালোভাবে ভিডিও বানাই। দেখবে 12-14 দিন আগে একটা ভিডিও করি, এখন তো আমি ফাঁকা, ধরো বাড়িতে সেরকম অত কাজ নেই, কোনো এক্সামও নেই, কিছু নেই, তাও আমি তোমাদের এরকম ভিডিও করে নিই যে কোনো ফালতু ফালতু বা কোনো কাট অফ ভিডিও, কারণ যেটা তোমাদের কাজে লাগবে সেরকম ভিডিওই করেছি। আর আমি এরকমই করে যাবো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার নেই, ভিউ দরকার নেই। আমি চাই যতজন অডিয়েন্স আমার আছে সবাই যেমন জেনুইন হয়, সবাই যেমন ভালোভাবে মানে পড়াশুনো করে, সবাই ভালো বুঝে, সেরকম জন্যই সেরকম সাবস্ক্রাইবারই আমি চাই। এবার তোমাদের জিকে জিএফ নিয়ে বলছি, তোমরা জিকে জিএফ নিয়ে কেউ টেনশন করো না, তোমরা একটা ভালো বই তুলো। যে কোনো, আমি তোমাদের বলছি যেগুলো কনসেপ্ট আছে, তুমি যেমন রেলওয়ে চ্যালেঞ্জার আর ডাব্লিউবিসিএস ম্যানুয়াল কোনটা কিনবে, আমি তোমাদের এইটা নিয়ে একটা, তোমরা অনেকেই ভাবো যে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়লে সব হয়ে যাবে, না ওইটা পড়লে হবে না। তুমি ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা কিনবে, বা যেখানে কনসেপ্ট আছে। রেলওয়ে চ্যালেঞ্জারটা তোমার কুইক রিভিশনের জন্য সবচেয়ে বেস্ট। ধরো তোমার 10 দিন পর এক্সাম আছে, তুমি 10 দিন আগে তুমি ওই বইটা কুইক রিভিশন করে নিলে, আমার রেলওয়ে চ্যালেঞ্জার বইটা আছে তোমাদের, তোমরা বইয়ের ভিডিওটা একবার দেখে নেবে, সবচেয়ে বেস্ট হবে। এর আগে আমি যে ভিডিওটা করেছি, যে কোনো একটা বই পারচেস করো, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা কার্তিক চন্দ্র মণ্ডলের মেড ইজি, এই বই দুটো ভালো, এই বই দুটো আমি নিজে দেখেছি। বা ক্র্যাক ডাব্লিউবিসিএস, আমি বইগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে পারচেস করে নিতে পারো, বা দেখে একবার দেখে নেবে বইটা, ফ্লিপকার্টে আছে। প্রথমে তুমি ধরো সিন্ধু সভ্যতা, আমি হিস্ট্রি থেকে বলছি, সিন্ধু সভ্যতা বইয়ে পড়লে কনসেপ্ট, মানে বইয়ে ধরো 4-5টা 3-4টা পেজে সিন্ধু সভ্যতা কমপ্লিট করা আছে তোমার, বইয়ে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, মানে থিওরি দেওয়া আছে, কনসেপ্ট বলতে থিওরি দেওয়া আছে। ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা যে কোনো একটা বইতে 3-4টা পেজে সিন্ধু সভ্যতা কমপ্লিট করা আছে। তুমি প্রথমে থিওরিটা পড়ে নিলে, থিওরিটা পড়ার পর তুমি এমসিকিউ বই কিনতে পারো। আমি বলবো এখন এমসিকিউ বই কেনার দরকার নেই, টেক্সট বুকটা সকলের পারচেস করে নেবে, বা টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করার পর ওইখানে একটা পাস প্রো পারচেস করা যায়। ওই পাস প্রোটা নিলে সিন্ধু সভ্যতা যে চ্যাপ্টার টেস্টে যাবে, যে কোনো একটা এক্সাম সিলেক্ট করবে, এসএসসিজিডি বা ডাব্লিউপিকেপি বা এনটিপিসি, এক্সাম সিলেক্ট করার পর ওইখানে তুমি চ্যাপ্টার টেস্ট পেয়ে যাবে। চ্যাপ্টার টেস্টের ভিতরে তুমি সিন্ধু সভ্যতা পেয়ে যাবে। সেই সিন্ধু সভ্যতা থেকে তুমি প্র্যাকটিস করে নিলে যে আমি কতগুলো পাচ্ছি বা কতগুলো পাচ্ছি না, কারণ তুমি যেহেতু থিওরি পড়েছো তাহলে তুমি নিশ্চয়ই এমসিকিউগুলো পারবে আনসার। এইভাবে তুমি করো, বা তুমি যে ইউটিউবে সার্চ করতে পারো যে সিন্ধু সভ্যতা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, সেখানে তুমি দেখতে পারো যে আমি নিজে কতগুলো পাচ্ছি বা কতগুলো পাচ্ছি না। টেক্সট বুক যদি কারো মনে হয় যে আমি এখন পারচেস করবো না, কোনো দরকার নেই পারচেস করা, তুমি সিন্ধু সভ্যতা বইয়ের থিওরি পড়ে নিলে। এছাড়া তুমি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা পেছনে তোমার এমসিকিউ বা মানে প্রিভিয়াস ইয়ারেরগুলো দেওয়া থাকে, যে সিন্ধু সভ্যতা থেকে কী কী এসেছে। তোমার 2000 সাল থেকে প্রায় মোটামুটি দেওয়া থাকে যে সিন্ধু সভ্যতা থেকে কোন কোনগুলো এসেছে, কোন কোন এমসিকিউ এসেছে। তুমি বইটা সিন্ধু সভ্যতার যখনই তোমার ওই 4-5টা চ্যাপ্টার শেষ হবে, তারপরে ইতিহাসে তুমি শেষে পেয়ে যাবে। তোমরা বইটি যাতে আছে তোমরা দেখে নেবে, বা বইটা তোমরা পারচেস করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, বা উপর আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, তোমরা এমসিকিউ বইও কিনতে পারো। এমসিকিউ বই কিনলে তোমার নীতিশ ঘোষ স্যারের একটা বই আছে, অবজেক্টিভ জেনারেল নলেজ 9500+। বা আমি বলবো এখন তো বই কেনার দরকার নেই, টাকা খরচা করার দরকার নেই। টেক্সট বুক বা তুমি টেক্সট বুকও কেনার দরকার নেই, যাদের মনে হচ্ছে কেনার দরকার নেই, তোমরা ইউটিউবে, তো আজকে ওই সিন্ধু সভ্যতা থেকে থিওরি পড়লে তুমি ইউটিউবে সার্চ করবে যে সিন্ধু সভ্যতা প্র্যাকটিস ক্লাস, ওইখানে তুমি মোটামুটি 40-50টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে, তাহলে তোমার আরামসে থিওরি হয়ে যাবে, মানে তোমার সিন্ধু সভ্যতা কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি এইরকমভাবে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করে করে যাও, জিকে থেকে, জিকে জিএস থেকে। এইরকমভাবে তুমি যদি করো, গ্যারান্টি বলছি পুরো ইউটিউবে তোমাকে এইভাবে কেউ বলেনি, যারা টিচার তারা কেউ তোমাকে বলবে না। আমি নিজে এইগুলো বাড়িতে সব শিখেছি, এক্সপিরিয়েন্স করেছি, তার জন্যই তোমাদের এত ভালো করে বলতে পারছি। যাই হোক, তুমি স্ট্যাটিক জিকেটা এরকমভাবে কমপ্লিট করবে। স্ট্যাটিক জিকেটা হচ্ছে মুখস্থ জিনিস। তুমি যেমন ওই হিস্ট্রি বা জিওগ্রাফি এগুলো তুমি থিওরি পড়লে তোমার মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে সব, তারপরে এমসিকিউ করতে পারবে তুমি, কিন্তু তোমার স্ট্যাটিক জিকে সব মুখস্থ করতে হবে। যেমন তোমার ধরো ন্যাশনাল পার্ক আছে, আর যেগুলো আছে তোমার নৃত্য, লোকনৃত্য, ডান্স যেগুলো আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। স্ট্র্যাটেজি জিকে ওইখানে তুমি বইতেই সব পেয়ে যাবে, ওই তোমার ডাব্লিউসি ম্যানুয়ালে। বা তুমি এছাড়া একটা স্ট্র্যাটেজিকের বই কিনতে পারো, 100-150 টাকা দাম। RW যে বাংলা বইটা আছে স্ট্র্যাটেজিকে, সেটা কিনতে পারো। যাই হোক, এবারে একটা সবচেয়ে সবাই ভুল করে, এখন যারা নতুন, একদম নতুন, তারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে যাও না। এখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে বুঝতে পারবে না। তোমাদের যখন ধরো তোমাদের কনসেপ্ট যখন 52, মানে তোমাদের সিলেবাস যখন 50-60% কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা তার কিছু আগের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করবে, যেহেতু তোমার তখন এক্সামের জন্য পুরো একদম রেডি। এখন কেউ এত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে সময় নষ্ট করতে, যারা একদম নতুন তাদের কথা বলছি। আর যেটা মোটামুটি 40-50% সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অন্তত বাংলার যে কোনো একটা চ্যানেল, আমাদের অনেক চ্যানেলে করায়, তুমি সার্চ করবে যে ধরো তুমি প্রতিটা মাসের, ওইটা আমি তোমাকে বলছি না, যখন তো যেহেতু কোনো এক্সাম নেই তাই আমি এক্সাম্পল দিতে পারছি না। তাই তুমি প্রতিটা মাসে ধরো, এইটা অগাস্ট চলছে, জুলাই মান্থ বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেয়ে যাও প্রতি মাসের। এরকম প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুমি করে করে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো খাতায় লিখে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা আলাদা খাতা করবে।
প্রতিটি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। এছাড়াও তুমি যে কোনো একটা চ্যানেলে, বাংলা চ্যানেল থেকে পিডিএফও নিতে পারো, বাংলা মানে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফও নিতে পারো। সেগুলো পড়লে, ক্লাসটা করে নিলে, তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা মাথায় গেঁথে যাবে। কারণ এখানকার দিনে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটাও অবহেলা করা চলবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি এক্সামে। যেহেতু এবারে আমাদের নতুন সরকার হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে, যেহেতু সেন্ট্রাল লেভেলে যদি কোশ্চেন করে, কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই 5-6টা করে পাবে প্রতিটা এক্সামে। আমি বলে দিলাম, এবার তোমাদের ব্যাপার। তোমরা যদি মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার দরকার আছে, যারা নতুন তারা কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন পড়তে যাও না। একে তোমার এই নতুন সিলেবাস তুমি এখন দেখছো, এখন কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় নিলে পাগল হয়ে যাবে। এখন অত সব করতে যাও না। যারা 40-50% যাদের সিলেবাস কমপ্লিট, তাদের কথা বললাম। যদি এমন কেউ আছে ভিডিওটা এখনও দেখছো যাদের সিলেবাস মোটামুটি 40-50% কমপ্লিট হয়েছে, তোমরা এখন কীভাবে পড়বে সেটাও তোমাদের শেষে বলে দেবো। তোমরা শেষ পর্যন্ত দেখাও ভিডিওটা। এইবারে হচ্ছে ইংলিশটা। ইংলিশ আমাদের ডাব্লিউপিতে 10 নাম্বার থাকে, এটাকে অনেকেই অবহেলা করে। যদিও এইবারে সিলেবাস হয়তো চেঞ্জও হতে পারে, যেহেতু আমাদের বলেছে ইন্টারভিউর নাম্বারটা কমায় 5 নাম্বার করবে, তাহলে কী করবে সেটা এখনও বলা যাচ্ছে না। ইংলিশে কত হবে, ইংলিশটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রতিটা স্টুডেন্টই অবহেলা করে দেয়। কারণ আমি নিজেও আগে ইংলিশটাকে অবহেলা করতাম। আর আমার ডাব্লিউপি কনস্টেবল ইংলিশটা আমার অত ভালো হয়নি। আমার স্কোর তোমার ছিল 60.5 ছিল, মানে আমার 3 নাম্বার বাদ গেছে। তারপর 82-র মধ্যে আমার আছে 57.5। তার মধ্যে ইংলিশ আমি 8টা অ্যাটেম্প করেছিলাম, তার 4টা ঠিক 4টা বলে ইংলিশ আমার 3 নাম্বার মোটে হয়েছে। কারণটা বলে দিচ্ছি তোমাদের, তোমরা ইংলিশটা এরকম কি অবহেলা করে না। আমার অ্যান্টোনিম সিনোনিম পড়তে অত ভালো লাগে না, মানে ভালো লাগে না মানে মোটামুটি পড়েছি, কিন্তু ওই অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমার স্কোরটা ইংলিশে কমেছে। ইংলিশে তোমরা মিনিমাম 5 রাখার টার্গেট করবে সবাই, 4-5। আমার ভুল হয়েছে, তার জন্য তোমাদের বলছি যে তোমরা এই ভুলটাকে করো না। আমি যেমন ওয়ান ওয়ার্ড ইডিয়াম বা নেরেশন বহু যাই দেখে আমি মোটামুটি করতে পেরে যাবো, কিন্তু অ্যান্টোনিম সিনোনিমে এইবারে তুমি দেখবে যে বেশিরভাগ 6-7টা অ্যান্টোনিম সিনোনিম দিয়েছিল আমাদের 10টার মধ্যে। আর তোমার সেখানে আগে 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 তুমি যদি দেখো, সেখানে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতো। এবার প্রিপোজিশন মনে একটা ছিল, সে বাই বা ওইটা দিয়ে, ওইটা আমি ভুল করে দিয়েছি। তোমার ওইটা আমার বাই হতো, আমি ওটা অন্য কিছু উইথ করে দিয়েছিলাম, ওই যেটা প্রিপোজিশনটা ছিল। যাই হোক, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোটামুটি আমি ভালো পারতাম, কিন্তু ওইটা আমি ভুল করে ফেলেছি। তাই তোমরা ওইরকমভাবে তুমি কেউ কিচ্ছু করে যাও না, তুমি যে এইটা করবো এইটা ছেড়ে দেবো ওইরকম করতে যাও না, মারা পড়ে যাবে। তাই তোমাদের একটাই কথা বলছি, তোমরা এসএসসি মোস্ট প্রিভিয়াস ইয়ার আমি পিডিএফগুলো দিয়ে দিয়েছি, রিসেন্ট দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, তোমরা দেখে নেবে। এসএসসি রিপিট এটা মোস্ট 200 করে সব করা আছে ওখানে, অ্যান্টোনিম সিনোনিম, ওয়ান ওয়ার্ড ইডিয়ম। তোমরা পিডিএফটা একবার দেখবে। এই এসএসসি মোস্ট রিপিটেড, মানে এসএসসি এক্সামে যে অ্যান্টোনিম সিনোনিম বা ওয়ার্ডগুলো বারবার রিপিট হয়েছে, সেরকম 200টা করে আমি দিয়ে রেখেছি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে। সেইখান থেকে যতগুলো এবার অ্যান্টোনিম সিনোনিম এসেছে আমাদের ডাব্লিউপিতে, সেই পিডিএফটার মধ্যে সবগুলো ছিল, কিন্তু আমি এটা ভালো করে পড়ে যাইনি অ্যান্টোনিম সিনোনিমটা, তার জন্য আফসোস করছি। যাই হোক, তোমরা ওইটা পড়ে নেবে, তাহলে মোটামুটি তোমাদের ইংলিশটা কভার হয়ে যাবে। এছাড়াও তুমি ইউটিউবে একটা চ্যানেল আছে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল বলে, ওই চ্যানেলটার থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো। মানে স্যার ক্লাসগুলো করিয়েছে, মানে বলে বলে যে এরকমভাবে হয়, এরকমভাবে ওয়ান ওয়ার্ড ইডিয়ম সব কিছু, মানে একটু বুঝিয়ে বুঝে করেছে। আর তুমি পিডিএফটা ডাইরেক্ট পেয়ে মুখস্থ করতে পারো, বা ক্লাসগুলো তোমরা করতে পারো চ্যানেল থেকে। আমি নিজে করেছি ক্লাসগুলো, তোমরা করতে পারো। ইংলিশ গ্রামার টিউটোরিয়াল সার্চ করবে ইউটিউবে, তাহলে পেয়ে যাবে, বাংলা চ্যানেল আমাদের, সেখান থেকে করতে পারো তোমরা ইংলিশটা। আর এবার হচ্ছে হিন্দি। দেখো হিন্দি, আমি নিজে তো হিন্দি যেহেতু অনেকদিন আগে পড়েছি, তো আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমি লাস্ট 2 বছর জিডি এক্সাম দিইনি, 2023-24 লাস্ট দিয়েছিলাম, তারপর থেকে আমি জিডি এক্সাম দিইনি। আগে 24-25 দিনই, এইবারেও এক্সাম দিইনি আমি, কারণ আমার হাইট হবে না, ফালতু কম্পিটিশন বাড়িয়ে লাভ নেই। তোমরা হিন্দির জন্য আরডাব্লিউর যে বইটা আছে, সেই যে যত যে প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো তোমরা পড়বে। সাথে টেক্সট বুকটা প্রত্যেকের থাকা দরকার, যারা জিডি এক্সাম দেবে তাদের তো থাকা দরকারই মাস্ট। যাদের নিয়ে তোমরা নিয়ে নেবে, আমি ডিসক্রিপশনে লিখে দিয়ে দেবো। ওইখানে যত যা তোমার সেকশনাল টেস্টগুলো আছে, প্রথমে সেকশনালে যাও না জিডির জন্য, প্রথমে তুমি চ্যাপ্টার টেস্ট, প্রতিটি চ্যাপ্টার টেস্টে মোটামুটি 2-3টা করে দিয়ে দেবে। চ্যাপ্টার টেস্টে জিডিতে বেশি থাকবে, হিন্দিতে ধরো তুমি পড়ায় বাচ্চা শব্দ থেকে তুমি চ্যাপ্টার টেস্ট দিলে, ওইগুলো তারপরে নিচে যে থিওরিগুলো থাকে তোমার এক্সট্রা ইনফরমেশন, সেগুলো পড়লে, বিলম শব্দ থেকেও সেম করলে, তারপরে আরডাব্লিউ বইটা থেকেও তুমি মোটামুটি পড়ে নিলে সব প্রিভিয়াস ইয়ারগুলো। আর তারপর তুমি সেকশনাল টেস্ট দেবে হিন্দির। সেকশনাল টেস্ট মোটামুটি যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো তুমি যদি দাও মোটামুটি 20-25টা, তাহলে হিন্দিতে তুমি মোটামুটি 14-15 স্কোর করতে পারে যাবে মিনিমাম। কথা বলছে হিন্দি এমনিতেই, আমি যদি সত্যি কথা বলি 2023-24-এ তখন আমি জানতাম যে আমার হাইট হবে না জিডিতে, তার জন্য আমি জিডি নিয়ে অত ভালো করে পড়িনি। আমি তখন থেকে ডাব্লিউবি নিয়ে পড়েছিলাম, তা আমি হিন্দিটা একদমই পড়ে যাইনি। এক্সামের জন্য আমি মক টেস্ট দিয়ে গিয়েছিলাম জিডির জন্য, তোমার মোটামুটি ফুল মক 15-20 দিয়ে গিয়েছিলাম, সেইখানে হিন্দি যা পেয়েছি তাই আমি হিন্দিতে 12-13টা করতে পেরেছিলাম। হিন্দি আমি এক ফোঁটা কিচ্ছু পড়ে যায়নি, ওই মক টেস্টে যা পেয়েছি সেইগুলোই। আর তোমরা যদি এখন থেকে আরডাব্লিউ এর বইটা ভালো করে পড়ো, টেক্সট বুকে প্র্যাকটিস করো, এছাড়া তোমরা যদি আরডাব্লিউ যে হিন্দি চ্যানেল আছে সেখান থেকে জিডির প্র্যাকটিস ক্লাসগুলো করো, তাহলে তোমরা গ্যারান্টি বলছে 15-16টা করতে পারবে। তবে যেহেতু একটু সিলেবাসটা চেঞ্জ হয়েছে, তোমরা আগে একটু ইয়াটা দেখে নাও যে হিন্দি থেকে কোনটার থেকে কত নাম্বার করে আসছে, এইবারে কত করে এসেছে। যেহেতু আনসার কি পাবলিশ হয়ে গেছে, তাহলে তুমি অনেক হিন্দি চ্যানেল পেয়ে যাবে, তারা দিয়ে দিয়েছে যে কোনখান থেকে কত নাম্বার এসেছে। তোমরা এটা একবার দেখে নেবে, তারপর সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে থাকো হিন্দিতে। আবার একটাই কথা বলছি তোমাদের, ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে
কেউ বিনা কনসেপ্ট ক্লিয়ার করে ডাইরেক্ট সলিউশনে যাও না, মানে ডাইরেক্ট প্র্যাকটিস সেট বা ফুল মক টেস্ট দিতে যাও না, এরকম ভুল কেউ করো না। আবারও বলছি, তোমরা নাহলে আমার ভিডিওটা তোমরা স্ক্রিন রেকর্ড করে রাখো, 1-1.5 বছর পর তোমার আফসোস হবে যে না, আমাকে কেউ একজন বলেছিল, কারো ভিডিও দেখছিলাম, আমি কথা শুনিনি। বিনা কনসেপ্ট ক্লিয়ারে কেউ কোনোদিন তোমরা প্র্যাকটিস ক্লাস করতে যাও না। জিকের ক্ষেত্রে যেমন অনেকে প্র্যাকটিস ক্লাসে চলে যায়, বিনা কনসেপ্ট বিনা থিওরি পড়ে তুমি ধরো একটা ঘর করছো, ঘরে যদি ফাউন্ডেশনটা ভালো করে না করো, তাহলে তুমি উপরটা তোমার অটোমেটিক কাজ না হোক, কাল হোক তোমার পড়বেই। তাই তোমরা এই ভুলটা কেউ করো না, তোমরা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, থিওরি পড়ো। জিকের জন্য জিকে কীভাবে পড়বে তোমাদের বলে দিলাম। ম্যাথসের জন্য যে কোনো একটা স্যারের কাছে অফলাইন যদি কারো ভালো আছে আশেপাশে কোচিং, সেখানে তোমরা করতে পারো। তবে যেখানেই পড়ো তোমাকে যেমন কনসেপ্ট ক্লিয়ার করো, প্রতিটা ধরো একটা একটা চ্যাপ্টারে 7-8টা করে ক্লাস হবে, ম্যাথসের পার্সেন্টেজ হোক, প্রফিট লস হোক, 6-5টা করে মিনিমাম হবেই। তাই সেগুলো আগে কনসেপ্ট ক্লিয়ার করো, অন্তত 8 মিনিটটা কমপ্লিট করো, রিজনিংয়ের সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করো, কনসেপ্ট দিয়ে প্র্যাকটিস করো জোরদার। তারপর তুমি জিকেটা মোটামুটি ভালো করে কমপ্লিট করো, হিস্ট্রি জিওগ্রাফি, হিস্ট্রিটা তো তোমার কমপ্লিট করতে হচ্ছে, হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি আসে, হিস্ট্রি স্ট্র্যাটেজি জিকে এগুলো মোটামুটি ভালো করে কমপ্লিট করো, জিওগ্রাফিটা কমপ্লিট করো। সায়েন্সটা মোটামুটি যেগুলো জায়গা থেকে বেশি আসে যেমন হরমোন, ভিটামিন, এই জায়গাগুলো, বিভিন্ন রোগ টোগ, এইগুলো কমপ্লিট করো। সায়েন্সটা যদি পুরো কমপ্লিট করতে না পারো কোনো অসুবিধা নেই, কারণ সায়েন্স থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অত কোশ্চেন আসে না, আর অত ডিপলি কোশ্চেনও আসে না। আর এছাড়া তুমি আজ বাকি যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্সটা, যারা যখন তোমার সিলেবাসটা আস্তে আস্তে মানে তোমার কমপ্লিট হয়ে যাবে, এগিয়ে এগিয়ে যাবে, তখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে। তারপর তুমি ফুল মক টেস্ট দিতে শুরু করো। এখন কেউ ফুল মক টেস্ট দাও না, ডিপ্রেশনে যাবে। যখন তোমার সিলেবাসটা 40-50% কমপ্লিট হয়ে যাবে, তুমি কীভাবে বুঝবে যে আমার কমপ্লিট হয়েছে? যখন তোমার এরিথমেটিক মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার নিজে করতে পারছো, ম্যাথ মোটামুটি 20টার মধ্যে অন্তত 10টা-12টা করে করতে পারছো। তো রিজনিংয়ে তুমি মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তারপর তুমি সেই চ্যাপ্টার থেকে মোটামুটি করতে পারছো সব। তখন তুমি বুঝতে পারবে যে না, আমার মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। জিকেও তুমি যখন হিস্ট্রি জিওগ্রাফি মোটামুটি সব কোশ্চেন করতে পারবে, মোটামুটি করতে পারবে সব। এখন তো বলবো না যে তুমি 20টা করতে পারবে, 18টা করতে পারবে, হয়তো 8টা-10টা এরকম করতে পারছো। তাহলে যেন আবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তারপর তুমি ফুল মকটা দেওয়া চালু করো। যে এক্সামের জন্য তুমি পড়ছো, ডাব্লিউবি, কেপি, এসএসজিডি বা এনটিপি, যে কোনো এক্সামে পড়ছো, তখন যে আমি তোমাদের বকে গেলাম, তোমাদের আমি এটা শর্টে একবার বলে দিই যে তোমাদের আমি কী কী বললাম। তোমাদের একটাই কথা বলছি, তোমরা যেখানে ম্যাথ, রিজনিং বা প্রতিটা ফাউন্ডেশন তোমরা কমপ্লিট করছো, কেউ প্রথমে সুবিধা স্যারের বই আশা করছে সকলে এখানে আছে, কেউ প্রথমে 1 থেকে কোয়েশ্চেন শুরু করে দাও না ম্যাথসে। পার্সেন্টেজ তুমি যে কোনো একটা স্যারের কাছে করছো, পার্সেন্টেজে তোমার ধরো আজকে স্যার একটা ক্লাস করালো, ধরো একটা পার্সেন্টেজ পুরো 6টা-5টা ক্লাসে কমপ্লিট হবে পুরো পার্সেন্টেজ। আজকে যে ক্লাসটা করলো, সেই ক্লাসটা তুমি নিজে বাড়িতে 2-3বার প্র্যাকটিস করো, যে অঙ্কগুলো করেছে তোমার, যে আমি নিজে করতে পারছি কি পারছি না, 2বার 3বার 4বার করে প্র্যাকটিস করো না বুঝতে পারলে। কারণ আমি যখন পারতাম না 5বার 6বার করে একটা একটা ক্লাস করেছি। তাই এরকমভাবে প্রতিটা ক্লাস করে যখন 6টা-7টা কমপ্লিট হয়ে যাবে, পুরো পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে, তারপর পার্সেন্টেজ চ্যাপ্টারটা ছেড়ে দাও না। পার্সেন্টেজ চ্যাপ্টারের উপর টাইম নিয়ে নিজে টেক্সট বুক থেকে কোশ্চেন প্র্যাকটিস করো, দেখো তুমি নিজে ওই টাইপগুলো করতে পারছো কি পারছো না। বা ইউটিউবে প্র্যাকটিস করো, যে স্যারের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করেছো সেই স্যারের কাছেই, মানে সেই স্যারেরই তুমি প্র্যাকটিস ক্লাস করবে পার্সেন্টেজের। অন্য অ্যাপ্রোচ নিতে জানো, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বা তুমি অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, স্যারের অ্যাপ্রোচটা নিতে পারো, কিন্তু তুমি কোশ্চেনটা অন্য জায়গা থেকে নিতে পারো, যে পার্সেন্টেজের আমি এই কোশ্চেনগুলো করতে পারছি কি পারছি না, এটা তুমি করতে পারো। কিন্তু যখন তুমি প্রিপারেশন স্টার্ট করেছো, তখন একটা স্যারেরই যে কোনো প্র্যাকটিস ক্লাস করবে, ম্যাথস কনসেপ্ট বা প্র্যাকটিস ক্লাস যে কোনো একটা স্যারেরই করবে। আলাদা আলাদা অ্যাপ্রোচ নিতে গেলে তুমি বুঝতে পারবে না, মাথা হ্যাং করে যাবে তোমার। যখন তুমি শিখে যাও তারপর আলাদা আলাদা যাবে, সেটা অসুবিধা নেই। রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, রিজনিং তুমি যে কোনো আগে কমপ্লিট করো, তোমার পুরো প্রতিটা চ্যাপ্টার লিখে লিখে খাতায় যেভাবে করে বললাম, বা তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, একটা বুকসের ভিডিও আছে, সেখানে সব পুরো বলেছি ডিটেলসে। রিজনিংয়ে তুমি আজ একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলো, তোর আজকে 2-3টে ক্লাস, তোর একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে রিজনিং ছোটো ছোটো। তারপর ওই চ্যাপ্টারটা থেকে ছেড়ে দাও না, চ্যাপ্টারটা থেকে টেক্সট বুকে জোরদার প্র্যাকটিস করো, 50-60টা কোশ্চেন প্র্যাকটিস করো টেক্সট বুকে, বা ইউটিউবে প্র্যাকটিস করতে পারো। এরকম প্রতিটি চ্যাপ্টার কমপ্লিট করো। জিকের ক্ষেত্রেও সেম, জিকে আমি বলবো সায়েন্সটা পুরো কমপ্লিট করতে যাওয়ার দরকার নেই। যারা রেলওয়ের জন্য পড়ছো গ্রুপ ডি, তাতে আলাদা, কিন্তু বাকি যারা ডাব্লিউপিকে বা জিডিপির জন্য পড়ছো, তোমাদের সায়েন্স তো পড়ার দরকার নেই। সায়েন্স থেকে যেগুলো হরমোন, ভিটামিন, রোগ ফোগ যেগুলো আছে, এগুলো পড়বে। আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ওটা দেখে নেবে, বা জয়েন হয়ে যাবে, জয়েন নেই তারা জয়েন হয়ে যাবে এখানে। ওইখানে তোমরা বাকি হিস্ট্রিটা মোটামুটি ভালো করে পুরো কমপ্লিট করো, হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। জিওগ্রাফিটা মোটামুটি ভালো করে কমপ্লিট করো, এরকমভাবে তুমি কমপ্লিট করো। তারপর তুমি প্র্যাকটিস করবে, যখন যে চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে, ধরো বোধোত্তম কমপ্লিট হয়ে গেলো থিওরি পড়া, তারপর সেটা ছেড়ে দাও না। সবাই এইটাই ভুল করে ছেড়ে দাও না। তুমি প্র্যাকটিস করো, এই টেক্সট বুকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, বা ইউটিউবে প্র্যাকটিস করো, বা যদি কোনো এমসিকিউ বই যায় সেটা থেকে প্র্যাকটিস করো, ছেড়ে অন্তত দাও না। তারপরে এরকমভাবে যখন সিলেবাসটা মোটামুটি 50-60% কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি ফুল মক টেস্ট দাও। যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, ফুল মক টেস্ট তখন থেকে দেওয়া শুরু করে, কেউ আগে দিতে যাও না। হয়তো পড়াশোনা স্টার্ট করেছে, দিতে হবে তো ফুল মক টেস্ট দিচ্ছে, এরকম করতে যাও না।
এরকম করলে ডিপ্রেশনে যাবে, কিচ্ছু হবে না, শুধু ডিপ্রেশনে যাবে। এই ভুলগুলো কেউ করে না, আমি এই ভুলগুলো করেছি তাই তোমাদের বলতে পারছি এত ডিটেলসে। যারা যারা ভিডিওটা এখনও দেখছো অবশ্যই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেবে। ফ্যানটা আমি বন্ধ রেখেছি, কারণ যদি ফ্যানটা চালু করে দিই তাহলে তোমরা ভালো শুনতে পাবে না, মানে এটা আওয়াজ আসবে। যাই হোক, যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর সকলে ভিডিওটা একটু হাইপ করে দেবে যারা যারা এখনও পর্যন্ত দেখছো। থ্যাংক ইউ। দেখো তোমাদের আমি যে ব্যাপারটা তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলাম যে তোমরা কেউ বিনা কনসেপ্ট ক্লিয়ার করে, মানে তোমার ফাউন্ডেশনটা ক্লিয়ার না করে কেউ ফুল মক টেস্ট দিতে যাও না। আর সেইটাই হয়েছে তোমাদের। দেখো একটা ছেলে মেসেজ করেছে আমাকে, ইউটিউবে কমেন্ট করেছে যে আমি ছোটা ফুল মক দিয়েছি, স্কোর ওই 30, 27, 32, 39 এরকম আসছে। একটাতে তো 22 চলে এসেছে। 50-এর মধ্যে যদি 22 আছে, 30 আসে, তাহলে ভাবো তাহলে কতটা মানে ওর প্রিপারেশন খামতি আছে। কিন্তু সবাই তোমাদের একটা কথা আমি তোমাদের বারবার চেয়েছি যে বলে যে বিনা তোমার ফাউন্ডেশন ক্লিয়ার করে, মানে বিনা সিলেবাসটা কমপ্লিট না করে মোটামুটি কেউ ফুল মকটা দিতে যাও না। এরকম করলে তোমরা টেনশনেই পড়বে, ডিপ্রেশনেই আসবে বারবার। কারণ আমি এগুলো পেরিয়ে ফেলেছি, তাই তোমাদের এত কনফিডেন্টলি কথাগুলো বলতে পারছি। দেখো তোমাদের কী করবে, তোমরা যখন তোমার সিলেবাসটা মোটামুটি 50-60% কমপ্লিট হয়ে যাবে, বললাম যে কীভাবে তুমি বুঝবে যে কমপ্লিট হয়েছে আমার। যখন তোমার এরিথমেটিক মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ম্যাথসের হিস্ট্রি, তোমার জিকেরও হিস্ট্রি জিওগ্রাফি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, সায়েন্সেও যেগুলো আসে সেগুলো কমপ্লিট হয়ে যাবে, রিজনিং তুমি মোটামুটি যেখান থেকে দেখে রিজনিং করতে পারবে, তখন জানবে যে আমার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়েছে। ইংলিশও মোটামুটি 3-4টা 2টা করতে পারবে এরকম, তখন জানবে যে আমার সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তখন তুমি প্রথমেই ফুল মক টেস্ট দাও না, একটা তুমি কাজ করতে পারো, যতগুলো সেকশনাল টেস্ট হয় জিডির বা ডাব্লিউপি কেপির সেকশনাল টেস্ট পেয়ে যাবে টেক্সট বুকে, বা বই থেকেও তুমি টাইম দেখে দেখে ডেলি ফুল মক টেস্ট দিতে পারো, অসুবিধা নেই, যাদের সিলেবাসটা কমপ্লিট হয়েছে। তোমরা ডেলি 2টো করে সেকশনাল টেস্ট দেবে, ম্যাথসের 2টো, রিজনিংয়ের 2টো, এরকম তুমি যদি ডেলি 2টো করে দাও তাহলে তোমার এই যে ছেলেটা লিখেছে যে আমার ম্যাথে টাইম হচ্ছে না, রিজনিং অনেক টাইম লেগে যাচ্ছে, এটা টাইম লাগবে না। তোমাদের যদি আমি একটা কথা বলি তোমাদের বিশ্বাস হবে কি জানি না, আমি ডাব্লিউবির মক টেক্সট বুকে 50-48 মিনিট, 47 মিনিট কমপ্লিট করে দিই, 46 মিনিটও কমপ্লিট করে দিই, 45 মিনিটও। কারণ আমার স্পিড বেড়ে গেছে। তোমরা স্পিডটা বাড়ানোর জন্য তোমরা কী করতে পারো, টেক্সট বুকও দিতে পারো, টেক্সট বুক সবচেয়ে বেস্ট, কারণ ওখানে টাইমিং থাকে। ইউটিউব থেকেও প্র্যাকটিস ক্লাস করতে পারো ম্যাথ রিজনিংয়ের, কিন্তু টেক্সট বুকে তুমি টাইমিং পেয়ে যাবে। যাদের নেই, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, কমেন্ট পেয়ে সেখান থেকে টেক্সট বুক ডাউনলোড করে নেবে। হয়তো এখন টাকা লাগছে, কিন্তু পরে তুমি বুঝতে পারো যে আমি কতটা উপকার হয়েছে টেক্সট বুকটা ডাউনলোড করে। সেখানে প্রতিদিন যাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়েছে, প্রতিদিন 2টো করে রিজনিংয়ের, প্রতিদিন 2টো করে ম্যাথসের সেকশনাল টেস্ট দেবে টাইম দেখে। এরকম করে যে তুমি দাও, তোমার অটোমেটিক টাইম ইমপ্রুভ হয়ে যাবে, এত টাইম তোমার লাগবে না। যে কমেন্টটা করেছো সে আশা করছি ভিডিওটা দেখছো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম। প্রতিদিন 2টো করে এখন তুমি মক টেস্ট অফ রাখো, ফুল মক টেস্ট দাও না, সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করো, পুরো ভিডিওটা একবার ভালো করে দেখো। সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করার পর তুমি ফুল মক টেস্ট দাও। তার মাঝে তুমি মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হওয়ার সময় সময় তুমি প্রতিদিন 2টো করে সেকশনাল টেস্ট দেবে, ম্যাথসের 2টো, রিজনিংয়ের 2টো। সবাইকেই বলছি যাদের মোটামুটি সিলেবাস শেষের পথে তাদের কথা বলছি। এইভাবে তোমার টাইমিংটা, মানে তোমার স্পিডটা বাড়বে। আর ফুল মক টেস্ট কেউ আগে দিতে যাও না যতক্ষণ না সিলেবাস তোমার মোটামুটি কমপ্লিট হচ্ছে। আর যারা মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন জোরদার প্র্যাকটিস করো, সপ্তাহে 2টো করে ফুল মক টেস্ট দেবে, সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো, সেকশনাল টেস্ট দাও, ম্যাথসের রিজনিংয়ের প্র্যাকটিস ক্লাস করো ইউটিউব থেকে, ম্যাথসের রিজনিংয়ের জিকের প্র্যাকটিস ক্লাস করো, জিকে যেগুলো মনে হচ্ছে যে আটকাচ্ছে মক টেস্টে সেই জায়গাগুলো তুমি ক্লিয়ার করে নাও। হয়তো তোমার কোনো একটা চ্যাপ্টার ইতিহাসে বা ভূগোলে আটকাচ্ছে, সেই জায়গাগুলো কমপ্লিট করে নাও। মক টেস্ট দিলে ওই জায়গা তোমার আটকাচ্ছে, সেই জায়গা তুমি কমপ্লিট করে নাও। এইরকমভাবে পড়ো, তুমি গ্যারেন্টি তুমি ভালো স্কোর করতে পারবে। থ্যাংক ইউ।